আজকে আমরা পড়ব শব্দ প্রকরণ। তো এই শব্দের প্রকারভেদের কথায় যখন আসি আমরা, তখন প্রথমেই দেখা যাক যে শব্দগুলোর শ্রেণীবিভাগগুলো কয়টা দৃষ্টিকোণ থেকে হতে পারে। আমরা আমাদের বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এই শব্দের শ্রেণীবিভাগটাকে মূলত দেখতে পাবো তিনভাবে। একটা হচ্ছে সেটার গঠনের ভিত্তিতে, আরেকটা দেখব সেটার অর্থটা কেমন, মানে অর্থের মূলটা সেটার ভিত্তিতে, আরেকটা দেখব সেটার উৎসের ভিত্তিতে, অর্থাৎ শব্দটা কোথা থেকে এসেছে, সেটা কোন ভাষা থেকে বা কোন জায়গা থেকে সেটা আগত হয়েছে, এটা নিয়ে আমরা দেখব। তো এখানে যখন আমরা দেখছি একদম প্রথমেই গঠনমূলক শ্রেণীবিভাগ হচ্ছে দুইটা। প্রথমটা হচ্ছে মৌলিক, দ্বিতীয়টা হচ্ছে সাধিত। অন্যদিকে অর্থমূলক শ্রেণীবিভাগ হচ্ছে যৌগিক, এরপরে আসে রূঢ়ি, এরপরে আসে যোগরূঢ়। উৎসমূলক আসে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এগুলো। তো আমাদের কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সব সময় শব্দ থেকে প্রশ্ন এসেই থাকে। তো আমরা একদম প্রথমেই চলে যাই গঠনমূলক শ্রেণী বিভাগে। যখন আমরা মৌলিক শব্দ, মৌলিক লেখাটা দেখলেই কিন্তু আমরা বুঝি মানে এটা হচ্ছে একদম আসল, অরিজিনাল, এমন যেটাকে আর ভাঙা যায় না বা যেটার মধ্যে কোনো কৃত্রিম কিংবা আর্টিফিশিয়াল কোনো কিছু নেই। তো মৌলিক শব্দের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এমন যে এই শব্দগুলোকে আর বিশ্লেষণ করা যায় না বা এগুলোকে ভেঙে আলাদা করা যায় না, এগুলোকে আমরা মৌলিক শব্দ বলি। তো মৌলিক শব্দই হচ্ছে ভাষার মূল উপকরণ। এই মৌলিক শব্দগুলো, এগুলো হচ্ছে ভাষার মূল উপকরণ। তো এবারে আসা যাক কয়েকটা মৌলিক শব্দের উদাহরণে। গোলাপ, নাক, লাল, এই শব্দগুলোকে আলাদা করে আর ভাঙা যায় না। তো এগুলোই হচ্ছে আমাদের মৌলিক শব্দ। এবারে আসি সাধিত শব্দ। তো সাধিত শব্দের ব্যাপারটা হচ্ছে যেটা বিশ্লেষণ করা হলে আলাদা আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় এবং হতে পারে যে একাধিক শব্দের সমাস হয়ে কিংবা সেখানে প্রত্যয় এসেছে কিংবা উপসর্গ যোগ হয়েছে, এমনভাবে যে শব্দগুলো গঠিত হচ্ছে সেগুলোকে আমরা বলছি সাধিত শব্দ। এখানে যেমন দেখছি চাঁদ মুখ, যেটা একটা সমাসবদ্ধ শব্দ। এরপরে আমরা এখানে দেখছি চলন্ত কিংবা গরমিল, ডুবুরি, যেখানে রয়েছে উপসর্গ, যেখানে রয়েছে প্রত্যয় সাধিত শব্দ, এই রকম। অর্থাৎ এগুলোকে আমরা বলে থাকি সাধিত শব্দ, যেটাকে ভাঙা যাবে, ভাঙার পরে অর্থবোধক শব্দ পাওয়া যাবে। আর এগুলো কিভাবে গঠিত হচ্ছে? সমাসবদ্ধ হতে পারে, সেটা প্রত্যয় যোগ হতে পারে, উপসর্গ যোগ হতে পারে, এভাবেই হয়ে থাকে। অর্থমূলক শ্রেণী বিভাগে এবারে আমরা চলে যাই। আমরা একটু লক্ষ্য রাখবো যে মাত্র যেটা পড়লাম এটা হচ্ছে গঠনমূলক, আমরা এটাতে কিন্তু প্যাচ লাগাবো না। গঠনমূলকটা হচ্ছে কিভাবে গঠিত হচ্ছে, সহজ কথায় মৌলিক, যেটা ভাঙা যায় না, আর যেটা সাধিত, যেটা হচ্ছে উপসর্গ, প্রত্যয় কিংবা সমাসবদ্ধ হয়ে হচ্ছে। আর অর্থমূলকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এটার অর্থ মূলটা কি সেটার ভিত্তিতে আমরা এটা নিয়ে এখন বোঝাবো এখনই। এখানে আমরা তিন ভাগে আসলে ভাগ করতে পারি এই শ্রেণী বিভাগে এসে। প্রথমটা হচ্ছে যৌগিক শব্দ, যেই শব্দগুলোর যে ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ এটার যে একদম মেইন যেই অর্থটা, সেটার সাথে আমরা এখন ওটাকে বাংলা ভাষায় যেই অর্থে ব্যবহার করি, দুইটা অর্থ একই। ভালো করে শুনুন আবার, এটার যে একদম অরিজিনাল যেই অর্থটা, ব্যুৎপত্তিগত যেই অর্থ, সেটার সাথে আমরা এখন এই মুহূর্তে বাংলা ভাষায় সচরাচর ওই শব্দটাকে যেই অর্থে ব্যবহার করছি, দুটো অর্থ একই, অর্থটাতে কোনো পরিবর্তন হয়ে যায়নি। অর্থাৎ ওই ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এখন যেটা ব্যবহার করি একই রকম। গায়ক, এইটার অর্থ হচ্ছে যে গান করে, এটার ব্যুৎপত্তিগত অর্থ। তো এটার যে ব্যুৎপত্তিগত অর্থ এটা, তো আমরা এটা কি হিসেবে ব্যবহার করি? আমরাও তো তাই বুঝাই, যে গান করে তাকেই তো আমরা গায়ক হিসেবে, মানে গায়ক শব্দটা দিয়ে তো আমরা তাদেরকেই বুঝাই যারা গান করে। বাবুয়ানা মানে হচ্ছে বাবুর ভাব, বাবুর মতো। তো এইটাও কিন্তু যা ব্যুৎপত্তিগত অর্থ আমরা কিন্তু সেভাবেই ব্যবহার করছি। দৌহিত্র মানে হচ্ছে কন্যার পুত্র। তো কন্যার পুত্র, তো এটাকেও আমরা কিভাবে হচ্ছে ব্যবহার করছি, এটাকেও কিন্তু আমরা এই অর্থেই ব্যবহার করছি, দৌহিত্র। যৌগিক শব্দের পরে আমরা আসি রূঢ়ি শব্দে। এই রূঢ়ি শব্দটা কি? রূঢ়ি শব্দ হচ্ছে যখন অন্য কোনো বিশেষ অর্থ জ্ঞাপন করবে, এবং এখানে বলে নেওয়া ভালো এই শব্দগুলো প্রত্যয় বা উপসর্গ যোগে, প্রত্যয় বা উপসর্গ যোগে, এবং এটা মূল শব্দের অনুগামী হবে না, মূল শব্দের দিকে না যেয়ে এটা অন্য কোনো একটা বিশিষ্ট অর্থ বোঝাবে, সেটাকে আমরা বলবো রূঢ়ি শব্দ। যেমন দেখুন হস্তি, হস্তযোগ ইন গেল এখানে, এটা
আমরা এটাকে ভেঙে পেলাম, যেহেতু এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ, হস্ত যোগ ইন। এখন এটার অর্থ হচ্ছে যার হাত আছে, হস্তি। এখন আপনি যদি আপনার কোনো বন্ধুকে যে বলেন যে তুই একটা হস্তি, তাহলে আসলে মানে সেটা কখনোই সে ভালোভাবে নিবে না। তো আমরা কিন্তু এখানে হস্তি দিয়ে যার হাত আছে এটা কিন্তু বোঝাই না, আমরা কিন্তু বোঝাই হাতি, মানে একটা প্রাণী বিশেষ। তো তাহলে আমরা এখানে কি লক্ষ্য করলাম, যে আগের বার আমরা যেমন দেখছিলাম যৌগিক শব্দে আমার ব্যুৎপত্তিগত অর্থ যা, ব্যবহারিক অর্থ তা, এখানে কিন্তু জিনিসটা বদলে গেল। ব্যুৎপত্তিগত অর্থ একটা, ব্যবহারিক অর্থ কিন্তু আরেকটা, অন্য কিছু একটা হচ্ছে। তেমনি গবেষণা, গো যোগ এসোনা, এটার মানে হচ্ছে গরু খোঁজা, কিন্তু আমরা এটাকে কি হিসেবে ব্যবহার করছি? আমরা এটাকে ব্যবহার করছি কিন্তু অন্য কিছু হবে, যে গবেষণা করছে মানে একটা জিনিস নিয়ে অনেক পড়াশোনা করছে, অনেক পর্যালোচনা করছে, অধ্যয়ন হচ্ছে, এমন আর কি। এটাকেই কিন্তু আমরা বলে থাকি গবেষণা। তার মানে এটার কিন্তু যেই ব্যুৎপত্তিগত অর্থ আমরা দেখতে পাচ্ছি, সেই মূল শব্দের অনুগামী কিন্তু এটা হচ্ছে না, এটা অন্য কোনো কিছু একটা বোঝাচ্ছে। এটাকে আমরা বলবো রূঢ়ি শব্দ। যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ যাবার পরে এবারে আমরা আসবো যোগরূঢ় শব্দে। যোগরূঢ় শব্দে একটা জিনিস মনে রাখা বাঞ্ছনীয়। রূঢ়ি শব্দে বলেছিলাম প্রত্যয় বা উপসর্গ যোগে, এখানে আমরা দেখবো এসে যোগরূঢ়তে সমাস নিষ্পন্ন, এবং এই শব্দগুলো কিন্তু সমসমান পদকে মানে সমসমান পদসমূহের অনুগামী হবে না, ওটাকে ফলো না করে একটা কোনো বিশেষ একটা অর্থ সে গ্রহণ করবে। এটাকে আমরা বলবো যোগরূঢ় শব্দ। যেমন ধরুন পঙ্কজ, এটা অনেকের নাম থাকে আমরা দেখি, আমরা নামে না যাই, আমরা যদি বলি যে পঙ্কজ, তো পঙ্কে জন্মে যা, এরকম। তো এখন পঙ্ক মানে কি? পঙ্ক মানে হচ্ছে যেটা হচ্ছে কাদা, সেটাকে আমরা বলি পঙ্কজ। এখন মানে সেটাকে আমরা বলি বলতে পঙ্কে জন্মে যা, পঙ্ক মানে হচ্ছে কাদা। তো এখন কাদার মধ্যে কি জন্মায়? কাদার মধ্যে তো অনেক কিছুই জন্মাতে পারে, সেটা শৈবাল, শালুক, পদ্মফুল, অনেক উদ্ভিদই তো পঙ্কে জন্মাতে পারে, কিন্তু পঙ্কজ শব্দটি দিয়ে কিন্তু আমরা শুধু পদ্মফুলই বোঝাই। অর্থাৎ এখানে এটা কিন্তু একটা বিশেষ অর্থে ব্যবহৃত হচ্ছে, তাই এটা হচ্ছে একটা যোগরূঢ় শব্দ। আর এখানে আমি লিখেছি এটা হচ্ছে একটা উপপদ তৎপুরুষ সমাস। সমাস চ্যাপ্টারে আমি এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি। তো যেটা বললাম যে সমাস নিষ্পন্ন থাকবে এবং সমসমান পদের অনুগামী না হয়ে একটা বিশিষ্ট অর্থ গ্রহণ করবে, এটাই হচ্ছে আমাদের যোগরূঢ় শব্দ। তাহলে আমরা রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ এই দুইটার মধ্যে কিন্তু আমরা প্যাচ লাগিয়ে ফেলবো না, আমরা কিন্তু এই দুইটা নিয়ে একটু সচেতন থাকব দুইটার উদাহরণের ব্যাপারে। এবারে আমরা আসি উৎসমূলক শ্রেণী বিভাগে। এতক্ষণ কি পড়লাম? অর্থমূলক। এর আগে পড়েছিলাম গঠনমূলক। এবারে পড়ব উৎসমূলক, অর্থাৎ শব্দগুলো কোথা থেকে এসেছে, সেটার অরিজিনটা কি, সেটার উৎসটা কি। তৎসম শব্দ। তৎসম মানে কি? তৎ মানে হচ্ছে তার, সম মানে হচ্ছে সমান, তৎসম মানে হচ্ছে তার সমান। এটা কার সমান? এটা হচ্ছে সংস্কৃতের কথা বোঝানো হচ্ছে। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেটাকে বলা হয় তৎসম শব্দ, এবং এই শব্দগুলো কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ এগুলো সংস্কৃত ভাষায় যা ছিল এখনো কিন্তু সেভাবেই রয়ে গেছে। প্রয়াত হুমায়ুন আজাদের একটা উক্তি রয়েছে যে বাংলা হচ্ছে সংস্কৃতের দুষ্ট কন্যা। তো এখানে আমরা আসলে এই উদাহরণটার একটা মানে তার এই কথাটার একটা প্রয়োগ দেখতে পাই বলা যায়, কারণ বাংলা ভাষায় সংস্কৃতের অনেক ব্যবহার রয়েছে এবং অনেক সংস্কৃত শব্দ কিন্তু এখানে একদম অপরিবর্তিত হিসেবে রয়ে গেছে, যেগুলো সংস্কৃত ভাষায় যা এখানেও তাই। তো এই শব্দগুলোকে আমরা মূলত বলছি তৎসম শব্দ। যেমন চন্দ্র, নক্ষত্র, মনুষ্য, সূর্য, ধর্ম, ভবন ইত্যাদি। বলে রাখা ভালো, শব্দ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে উৎসমূলক শব্দ থেকে, এবং এই উৎসমূলক শব্দের মধ্যেও সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে সাধারণত বিদেশি শব্দ থেকে। তো আমরা এখানে যেটা করব, শুধু বিদেশি শব্দ না, উৎসমূলকটা আমরা বিশেষ করে ভালো মতো পড়ব, এবং আমাদের কোর্সের সাথে যা সাপ্লিমেন্ট আছে সেখানে এরকম যত শব্দগুলো আছে এগুলো কিন্তু আমাদের মানে আসলে একদম মাথায় ধারণ করে ফেলতে হবে, কারণ এইগুলোতে আলাদা করে আসলে বোঝার কিছু নেই অনেক সময়। যেমন কোনটা তৎসম শব্দ, কোনটা তদ্ভব শব্দ আমরা বুঝবো একটা লেভেল পর্যন্ত বুঝতে পারবো, বাকিটুকুতে আসলে ধরুন নক্ষত্র, এখন এটাতে আলাদা করে এটা কি বুঝবো আমরা। তাই এই জিনিসগুলো কিন্তু আমাদের একদম মনে রাখতে হবে, পড়ে পড়ে আমাদের মাথায় গেঁথে ফেলতে হবে।
এই ধরনের এগুলো, মানে যেগুলো হচ্ছে কোনটা কোন শব্দ, কোনটা তৎসম শব্দ, কোনটা অর্ধ তৎসম শব্দ। তো অর্ধ তৎসম এটার শিরোনামের সাথেই আসলে চলে আসে সংজ্ঞাটা। অর্ধ তৎসম মানে হচ্ছে অর্ধেক মানে তৎসম এমন কিছু একটা নাকি? আসলেও তাই, তৎসম বলছিলাম যেটা সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং অপরিবর্তিত। এখানে হচ্ছে কিছুটা পরিবর্তিত হয়েছে প্রাকৃতের মধ্য দিয়ে। যেসব শব্দ সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত আকারে ব্যবহৃত হচ্ছে সহজ কথায়, এগুলোকে আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। যেমন গৃহিণী, এটা হয়ে গেল অর্ধ তৎসমতে এসে গিন্নি। ছেরাদ্দ, এটা ছিল তৎসমতে শ্রাদ্ধ সংস্কৃতে, যেটা হয়ে গেল ছেরাদ্দ। জোছনা, এটা ছিল জ্যোৎস্না সংস্কৃতে, এখানে এসে হয়ে গেল জোছনা। এই ধরনের আর কি। বৈষ্ণব, এটা হয়ে গেল বৈষ্ণব। কুৎসিত, এটা হয়ে গেল কুৎসিত। অর্থাৎ এই ধরনের, মানে সংস্কৃত শব্দগুলো কিন্তু এখানে ঈষৎ পরিবর্তিত হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এটাকেই আমরা বলবো অর্ধ তৎসম শব্দ। এবারে আমরা দেখব তদ্ভব শব্দটা কি। আচ্ছা, এটার সাথে আবার কিছু মিল আছে তৎসম এবং অর্ধ তৎসম। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায়, এটার মূলটা, এই শব্দগুলোর মূল হচ্ছে সংস্কৃত ভাষায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। তো আমরা একটু মনে রাখবো যে এটা হচ্ছে তৎসম থেকে একটু পরিবর্তিত হয়ে ব্যবহৃত হচ্ছে, এটাকে আমরা বলছি অর্ধ তৎসম। আর তদ্ভবতে কি হচ্ছে, সংস্কৃত সেখান থেকে গেল প্রাকৃততে এবং প্রাকৃতের মাধ্যমে যে স্বাভাবিক বিবর্তনের ধারা সেটা থেকে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় চলে এসেছে, সেই শব্দগুলোকে আমরা বলবো তদ্ভব শব্দ। যেমন সংস্কৃততে এটা ছিল হস্ত, প্রাকৃততে এসে হলো হত্থ, আর তদ্ভবতে মানে এখানে এসে হয়ে গেল বাংলায় সেটা হয়ে গেল হাত, বা মানে বলবো যে মানে খাঁটি বাংলায় এসে হয়ে গেল হাত। এমন হস্ত, হত্থ, হাত। এটা ছিল চর্মকার সংস্কৃতে মূল শব্দটা, যেহেতু আমরা জানি যে তদ্ভব শব্দের মূলটা হচ্ছে সংস্কৃত থেকে আসা। তারপরে প্রাকৃতে এসে এটা হয়ে গেল চম্ম আর। পরবর্তীতে যখন এটা তদ্ভব বা খাঁটি বাংলাতে আসলো সেখানে সেটা হয়ে গেল চামার। তাহলে আমরা এটাই দেখতে পাচ্ছি যে মূলটা থাকবে সংস্কৃতে, পরবর্তীতে স্বাভাবিক যে বিবর্তনের ধারা সেখানে প্রাকৃত, এবং এরপরে এটা বাংলা ভাষায় এসে যেই রূপটা ধারণ করলো সেটাকেই হচ্ছে আমরা বলছি তদ্ভব শব্দ। এবারে আমরা আসি দেশি শব্দ কি। তাহলে প্রশ্ন আসতেই পারে যে এতক্ষণ ধরে যে পড়লাম এগুলো কি আমাদের দেশের মানুষের শব্দ না? হ্যাঁ, এগুলো আমাদেরই দেশের শব্দ, কিন্তু এই দেশি শব্দের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যারা আদিম অধিবাসী ছিলেন, আদিম অধিবাসী যারা ছিলেন মানে যারা অনেক আগে থেকেই থাকতেন, তারা যেই শব্দগুলো ব্যবহার করতেন, যেমন আদিম কয়েকটা অধিবাসীর নাম যদি বলি, কোলদের কথা বলা যায়, মুন্ডা, এদের কথা বলা যায়। তো তারা যেই শব্দগুলো ব্যবহার করতেন, কিছু শব্দ রয়েছে যে এই মানে শত শত বছর পরেও সেই শব্দগুলো এখনো মানুষের মুখে মুখে রয়ে গেছে এবং সেগুলো অবিকৃত অবস্থায় রয়ে গেছে, অর্থাৎ পরিবর্তন ঘটেনি। সেগুলোকে আমরা বলছি দেশি শব্দ। তো এই শব্দগুলোর কিছু উদাহরণ আমরা দেখতে পাই। তো তার মধ্যে অন্যতম রয়েছে যে কুলা, আমরা এটা ব্যবহার করি। ডাব, এটা আমরা অনেক ব্যবহার করি। ডাগর, এই শব্দটা গানের মধ্যে অনেক ব্যবহার দেখা যায়। গঞ্জ, গ্রামগঞ্জ, এরকম। টোপর, চোঙ্গা, তো এগুলো কিন্তু আমরা দেখতে পাই এই ধরনের শব্দগুলোকে। আর এই শব্দগুলো যে আসলে এখানে রয়েছে সেটা কিভাবে, ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান কিন্তু বাংলায় রক্ষিত রয়ে গেছে এই আদিম অধিবাসীদের। এই শব্দগুলোকেই মূলত আমরা দেশি শব্দ বলছি। এবারে আসা যাক বিদেশি শব্দ নিয়ে কিছু কথায়। তো বিদেশি শব্দ নিয়ে যদি আমি বলি তাহলে হচ্ছে যে আমাদেরকে প্রথমে একটু ফিরে যেতে হবে পেছনে, যে বিদেশি শব্দগুলো আমাদের এখানে আসলো কিভাবে। তো আমাদের এখানে কিন্তু বাণিজ্যের কারণে পৃথিবীর বহু দেশের বহু অধিবাসীরা এসেছেন এখানে এবং একটা দীর্ঘ সময় ধরে তারা ছিলেন, বাণিজ্য কুঠি স্থাপন করেছেন। এমনকি ইংরেজদের দ্বারা আমরা শোষিত হয়েছি, এমনটাও হয়েছে। তো সেখানে পর্তুগিজরা এসেছে, সেখানে ওলন্দাজরা এসেছে, সেখানে আরও অনেকেই এসেছে কিন্তু। আর ধর্মীয় অনেক কারণেও অনেকে এসেছে। তো এই ধর্মীয় হোক, বাণিজ্যিক হোক, রাজনৈতিক হোক, যখন অন্য কোনো একটা জাতির কেউ আসে একটা জাতিতে, তখন কিন্তু এই
আদান প্রদানটা কিন্তু হয় সংস্কৃতিগত, যেটাকে আমরা কালচারাল এক্সচেঞ্জ বলি, যে তার সংস্কৃতির কিছু কিছু জিনিস আমার এখানে চলে আসছে, আমার সংস্কৃতির কিছু কিছু জিনিস আবার তিনিও নিয়ে গেলেন তার ওখানে। এবং এর মধ্যে তো ভাষা রয়েই যায়, ভাষাটা তো চলেই আসে, কারণ ভাষাটা তো আসলে মানুষের মুখে মুখেই এটার প্রচলনটা চলে আসে। এবং এটার যেই মানুষের মুখে মুখে কথা বলা, সেটা বিভিন্ন কারণে, ভাবের আদান প্রদানটা বিভিন্ন কারণে হতে পারে। তো তখন কিন্তু অনেক শব্দ চলেই আসে, যেটা আমরা দেখতে পাই। যে আমি এটা নেতিবাচক কি ইতিবাচক সেই যুক্তিতে যাচ্ছি না, যে এটা নিয়ে বেশ কিছু বছর আগেও কিন্তু এটা নিয়ে অনেক কথা হতো, যে আমাদের বাচ্চারা হচ্ছে অনেক হিন্দি কার্টুন দেখে হিন্দি ভাষা শিখছে, হয়তো অনেকে বাংলা পারছে না। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু আমাদের ভাষায় কিন্তু এখন অনেক হিন্দি চলে এসেছে, কারণ আমাদের দেশের মানুষের হিন্দি সিনেমা দেখার অভ্যেস আছে, তারপরে হিন্দি কার্টুন দেখে বাচ্চারা, আরও হিন্দিতে 101টা জিনিস দেখে। তো এখন এই যে তারা এটা দেখার কারণে কি হচ্ছে, যে ভাষাটার অনেকগুলো শব্দ কিন্তু নিয়ে ফেলছে। তো এটা কিন্তু হয়ে যায়। তো এই জিনিসটা আরও অনেক প্রবলভাবে কখন হয়, যখন সরাসরি ওই দেশের বা ওই সংস্কৃতির মানুষ আমার এখানে এসে থাকে, মানে একজন দুইজন মানুষ না, একটা বড় ধরনের মানুষ, বড় সংখ্যক মানুষ। তো এভাবেই মূলত আসলে বিদেশি ভাষার যেই আগমনটা, বিদেশি শব্দের যে আগমনটা, এভাবেই এখানে অনুপ্রবেশ ঘটে সেটার। তো রাজনৈতিক ছিল কারণ, ধর্মীয় ছিল, সাংস্কৃতিক ছিল, কিংবা বাণিজ্যিক কারণেও বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। তো এগুলোকে আমরা বিদেশি শব্দ বলছি। তো অজু, নামাজ, ইউনিয়ন, এগুলো খুবই কমন। আর এরকম অনেক শব্দই আছে, আমরা এগুলো পাবো। তো বিদেশি শব্দের মধ্যে যেই শব্দগুলো আমরা দেখতে পাই, যেমন এখানে কিন্তু এটা একটা লক্ষণীয় ব্যাপার, যে আমার এখানে আসলে আমি হয়তো ফিনিশ ভাষার, বা ধরলাম যে আইসল্যান্ডিক কোনো ভাষার শব্দ কিন্তু এখানে থাকার কথা না, কারণ ফিনিশরা তো এখানে আসেনি, বা ধরলাম যে আইসল্যান্ড থেকে তো কেউ এখানে আসেনি, কিংবা অন্য কোনো এমন একটা র্যান্ডম দেশ থেকে তো কেউ এখানে আসেনি। বরং এখানে এসেছে কারা? এখানে যারা এসেছে তাদের ভাষাটাই কিন্তু আমরা মূলত নিয়েছি। ফার্সি, ইংরেজি, আরবি রয়েছে, এবং এইগুলোই মূলত উল্লেখযোগ্য। এছাড়াও যেগুলো রয়েছে পর্তুগিজ, ফরাসি আছে, ওলন্দাজ রয়েছে, টার্কিশ তুর্কি, এসব ভাষারও কিন্তু কিছু শব্দ বাংলা ভাষায় এসে গেছে। ফার্সি, ফরাসি, এই দুটাতে আমরা প্যাচ লাগাবো না। ফার্সি হচ্ছে পার্সিয়ান, যেটা ইরানিয়ান, এভাবে মনে রাখতে পারি। আর ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ। তো এবারে আমরা উৎসমূলক শ্রেণীবিভাগের কিছু শব্দে আমরা যাব। এবারে আমরা উৎসমূলক শ্রেণীবিভাগে যখন যাচ্ছি, বলছিলাম আমি একদম প্রথমেই যে বিদেশি শব্দ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। তো বিদেশি শব্দ থেকে প্রশ্ন আসে যেহেতু, এবং আমরা এটাও বললাম যে কোন কোন বিদেশি শব্দগুলো থেকে, বিদেশি ভাষা থেকে মূলত আমাদের এখানে শব্দগুলো এসেছে। তো প্রথমেই আসি আমরা আরবি শব্দে, এবং যেখানে দুই ধরনের শব্দ আমরা দেখতে পাই। একটা দেখতে পাই ধর্ম সংক্রান্ত শব্দ, আরেকটা দেখতে পাই প্রশাসনিক ও সাংস্কৃতিক যেই শব্দগুলো রয়েছে। কুরআন, কিয়ামত, জান্নাত, তওবা, এগুলো আমরা বুঝি, শব্দগুলো শুনেই বুঝছি এগুলো হচ্ছে ধর্ম সংক্রান্ত শব্দ। অন্যদিকে প্রশাসনিক আর সাংস্কৃতিক শব্দের মধ্যে রয়েছে উকিল, ওজর, এজলাস, কানুন, এগুলো। আমরা লক্ষ্য রাখবো এটার উচ্চারণ সাংস্কৃতিক নয়, এটার উচ্চারণ হচ্ছে সাংস্কৃতিক। এবারে আমরা দেখব ফার্সি শব্দের কিছু ব্যবহারে। আমরা কিন্তু আমাদের ধর্ম সংক্রান্ত যেই শব্দগুলো ব্যবহার করি, যেহেতু আমাদের দেশে মুসলিমের সংখ্যাই অনেক বেশি, এবং বলবো যে আমি সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশে আমরা যে ধর্ম সংক্রান্ত শব্দগুলো ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় আরবি নয়তো ফার্সি। এবং ফার্সির মধ্যে অন্যতম একটা দেখি আমরা এখানে, যেমন রোজা, এটা তো আমরা সবাই ব্যবহার করি এই শব্দটা, কিন্তু যেটা আরবিতে কিন্তু রোজা নয়, এটা কিন্তু আরবি শব্দ নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ। এবং অন্যটা হচ্ছে বেহেশত, ফেরেশতা, পয়গম্বর, এগুলো আমরা অনেক ব্যবহার করি, এমনকি নামাজ। তো এই শব্দগুলো কিন্তু ফার্সি ভাষার, এই শব্দগুলো কিন্তু আরবি ভাষার নয়। এটার পেছনে আরেকটা ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা হচ্ছে যে বহু বলবো যে আলেম ওলামা রয়েছেন যারা তাদের লেখাগুলো লিখেছেন ফার্সি ভাষায়। ফার্সি, উর্দু কেন হচ্ছে, দেখা যায় আমাদের দেশের মাদ্রাসা শিক্ষাতেও কেন এই ভাষাগুলো শেখানো হয়, যদিও ফার্সি শেখানোর প্রচলনটা এখন একটু কমে গেছে। আগের যারা পড়েছে ফার্সি, তাদের সবারই কম বেশি শিখতে হতো, উর্দুটা শিখতে হয় এখনও।
কারণ হচ্ছে যে এই ভাষায় লিখে গিয়েছেন। তো এই জন্য কিন্তু দেখা যায় যে যখন হয়তো অনেক সময় এই ধর্ম সংক্রান্ত শব্দগুলো এসেছে কোনো আলোচনায় বা এগুলো নিয়ে যখন কথা বলা হতো, তাই তখন হয়তো এটা অন্য কোন ভাষায় কি বলেছে সেটা আমাদের এখানে আসেনি, সেটা চলে এসেছে ফার্সিতে যা বলা হয়েছে সেটা, কিংবা আরবিতে যেটা বলা হয়েছে সেটা। তো এখন ফার্সিটাও আমরা দেখতে পাই এই দুইটা শ্রেণী বিভাগ, একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত, অন্যটা হচ্ছে প্রশাসনিক এবং সাংস্কৃতিক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যেগুলো ব্যবহৃত হয়ে থাকে, তাদের কালচার থেকে তো কিছু জিনিস এসেছেই। তারিখ অনেক ব্যবহার করি আমরা, এটা যে আজ কত তারিখ, বা তোমার পরীক্ষা কত তারিখে, বা তুমি কত তারিখে বাড়ি যাবে, এরকম। এই তারিখ শব্দটা কিন্তু এসেছে ফার্সি শব্দ, মানে ফার্সি ভাষা থেকে। চশমা, আমি নিজে যেটা পড়ে আছি এই মুহূর্তে, তো এগুলো হচ্ছে এসেছে ফার্সি থেকে। মেথর, এগুলো এসেছে ফার্সি ভাষা থেকে। এবারে বেশ কিছু শব্দ আরও দেখা যাক ফার্সি, যেগুলো আমরা সচরাচর আমাদের বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। এই বিবিধ শব্দগুলোর মধ্যে রয়েছে যেমন বদমাস, এটা আমরা বলে থাকি। রফতানি, এটা শুদ্ধ রপ্তানি, এটাও শুদ্ধ। হাঙ্গামা, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। নমুনা, যেটা আমরা খুব সচরাচর ব্যবহার করে থাকি এই ধরনের শব্দগুলো। তো আমরা আসলে এগুলো একদম মুখস্থ করে ফেলবো। আমাদের এটা নিয়ে আসলে মানে কি বলবো, যে আমাদের মধ্যে একটা এরকম একটা প্রবণতা আছে, বা অনেক সময় অনেকে মনে করে যে মুখস্থ করা একটা মানে ভুল জিনিস। আসলে মুখস্থ করা কেন ভুল জিনিস হবে যদি আমরা বুঝে মুখস্থ করি? আর কিছু জিনিস আছে সেটা আসলে খুব বেশি বোঝারও নেই, সেটা আমাদের মুখস্থ করতে হবে অনেক সময়। তো আমরা যারা পর্যায় সারণী পড়েছি কেমিস্ট্রিতে, আমাদের একটু মনে হলেও, একটু মানে মনে করলেও মনে থাকার কথা যে সেখানে আমরা পুরোটা জিনিস কতটুকু বুঝবো, সেখানে অনেক কিছুই তো আমাদের মুখস্থ করতে হয়েছে এবং করতে হবে, এটাই স্বাভাবিক। তো এখানেও আসলে যে আমরা একটু মুখস্থ করব, আমরা আসলে এই ধরনের এক্সকিউজ যদি দেই যে আমি আসলে মুখস্থ করতে পারি না বা এরকম, তাহলে কিন্তু আসলে আমরা কোনোদিনও এই বাংলা ব্যাকরণের এই অংশগুলো থেকে জীবনে আমরা কোনো মার্কস নিয়ে আসতে পারবো না। তো আমাদের একদম মুখস্থ রাখতে হবে কোনটা কোন শব্দ, কারণ এখানে আসলে আলাদা করে তেমন বুঝার কিছু নেই। কোনটা আরবি শব্দ, কোনটা ফার্সি শব্দ, কোনটা পর্তুগিজ শব্দ, কোনটা চীনা শব্দ, কোনটা জাপানিজ শব্দ, কোনটা বার্মিজ শব্দ, এগুলো আমাদের মনে রাখতে হবে। এবারে আসা যাক ইংরেজি শব্দের কথায়। তো ইংরেজি শব্দ তো আমাদের এখানে আসবেই। আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি, শোষিত হয়েছি, এবং তাদের বাণিজ্য কুঠি ছিল একটা দীর্ঘ সময় ধরে। তো এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল। তো সব কিছু মিলিয়েই তাদের শব্দ আমাদের এখানে সবচেয়ে বেশি এসেছে, আসবেই, স্বাভাবিক। তো আমরা এখন এখানে দেখি যে দুই ধরনের ইংরেজি শব্দের ব্যবহার। কিছু রয়েছে যেটা অনেকটা ইংরেজি উচ্চারণে, অর্থাৎ ইংরেজরা এটাকে ইংরেজি ভাষায় যেভাবে উচ্চারণ করে আমরাও অনেকটা সেভাবেই উচ্চারণ করি। যেমন ইউনিয়ন, এটার কিন্তু ইংরেজি উচ্চারণটাও যেমন UNION, তারাও কিন্তু বলছে ইউনিয়ন। তো অনেকটা ইংরেজি উচ্চারণে আমরাও কিন্তু সেভাবেই বলছি ইউনিয়ন, ইউনিয়ন পরিষদ। এখন এখানে অনেকটা কেন বললাম, কারণ দিন শেষে যাই হোক তারা তো ইংরেজ, তাদের অ্যাকসেন্টের সাথে 100% তো আমাদেরটা মিলবে না, সেটা মেলার দরকারও নেই, কিন্তু কাছাকাছি ভাবেই আমরা উচ্চারণ করছি। নভেল কিংবা নোট, আমরা বলি না নোট খাতা, এটা কিন্তু তাদের মতো করেই আমরা বলি অনেকটা, মানে নোট এই অংশটা। পাউডার, এটাও একটা ইংরেজি শব্দ, আমরা কিন্তু এটা ওই ইংরেজদের মতোই উচ্চারণ করি, অনেকটা ইংরেজির মতোই উচ্চারণ করি। কিছু আছে যেটা হয়ে যায় পরিবর্তিত উচ্চারণ, যেমন অপিয়াম, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আফিম, উচ্চারণটা কিন্তু পরিবর্তিত হয়ে গেল। বক্স, এটা হয়ে গেল বাক্স। আমরা কত ব্যবহার করি শব্দটা, তাই না, দান বাক্স, কিন্তু সেটা এসেছে কোথা থেকে? সেটা এসেছে ইংরেজি বক্স থেকে, সেখান থেকে কিছুটা পরিবর্তিত হয়ে উচ্চারণটা হচ্ছে। তাহলে এটা মনে হতে পারে যে এটার উচ্চারণটা কি, এটার বাংলা উচ্চারণটা হচ্ছে অফিস, অফিস, কিন্তু শব্দটা পরিবর্তিত হয়ে গেছে আর কি। আমার মনে পড়ে বেশ কয়েক বছর আগের কথা, তখন আমি রেডিওতে উপস্থাপনা করতাম। তো সেই সময় আমি একটা বিজ্ঞাপন শুনছিলাম, তো সেই বিজ্ঞাপনটার উচ্চারণ শুনে অনেকে একটু অবাক হচ্ছিল যে বিজ্ঞাপনটাতে যিনি ভয়েস ওভারটা দিয়েছেন তিনি বলছিলেন অফিস। আসলে অফিস ভুল নয়, এটার বাংলাতে এসে উচ্চারণটা একটু পরিবর্তিত হয়ে গেছে। পুলিশ, আমরা তো বলি পুলিশ, আমরা কয়জন বলি যেটা পুলিশ, পুলিশ অফিসার, এটা তো আমরা বলি না, কিন্তু এটার অফিস যদি কেউ বলে সেটাও অশুদ্ধ নয়, কিন্তু বাংলায় আমরা এটাকে করে ফেলেছি অফিস। অন্যান্য কিছু ইউরোপীয় ভাষার শব্দে এবারে যাওয়া যাক। ইউরোপিয়ানরা তো আমাদের এখানে এসেছিল ব্যবসার স্বার্থে। পর্তুগিজ, আনারস, আলপিন, আলমারি। তো এখানে আমরা বালতি, আমি যেটা
আমার জন্য মানে আমি আসলে আমার নিজের জন্য যে টেকনিকগুলো আমি ব্যবহার করতাম মনে রাখার জন্য আমি সেটা একটু শেয়ার করি, এবং এটা আমার কাছে মনে হয়েছে খুবই ইফেক্টিভ। আমরা এই শব্দগুলো দিয়ে নিজের মনের মধ্যেই কোনো কাহিনী বানিয়ে ফেলবো। হতে পারে সেটা একদম অর্থহীন কোনো কাহিনী, কিন্তু তাতে যেটা হবে আমাদের মনে রাখার জন্য খুব সহায়ক হবে ব্যাপারটা। এবং পরীক্ষার হলে যখনই মনে করতে চাই, ধরুন আনারস, আলপিন, আলমারি, বালতি, এগুলো হচ্ছে ধরুন পর্তুগিজ শব্দ। তো এখন আপনি মনে রাখবেন কিভাবে? তো ধরেন আপনি এইভাবে মনে রাখলেন যে কতগুলো আলপিন আপনি নিলেন, নিয়ে আপনি আনারসের মধ্যে আলপিনগুলোকে আপনি গেঁথে দিলেন, তারপরে আপনি সেটা বালতিতে নিলেন, নিয়ে একটা আলমারির ভেতরে রেখে দিলেন। মনে হতে পারে যে একটা অর্থহীন গল্প, কিন্তু এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি এই শব্দগুলো। ওলন্দাজ শব্দ কোনগুলো? হরতন, রুইতন, ইস্কাপন, টেক্কা, তুরুপ, কার্ড রিলেটেড যে শব্দগুলো সেগুলো হচ্ছে আমাদের ওলন্দাজ, মানে তাস, কার্ড রিলেটেড যে শব্দগুলো সেখানে হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি, হরতন, রুইতন, ইস্কাপন, টেক্কা, তুরুপ এগুলো। ফ্রেঞ্চ শব্দ কোনগুলো? কার্তুজ, কুপন, তারপরে ডিপো, এগুলো হচ্ছে ফ্রেঞ্চ শব্দ বা ফরাসি শব্দ। অন্যান্য ভাষার আরও কিছু শব্দ কিন্তু এখানে এসেছে আমাদের এখানে, যেমন গুজরাটি, হরতাল। এখন দেখা যায় না হয়তো বাংলাদেশে খুব একটা, কিন্তু একসময় হরহামেশাই এটা আসলে দেখা যেত। অন্তত আমরা যারা এই মুহূর্তে ক্লাসটা করছি তারা তাদের স্কুল জীবন, কলেজ জীবনে হরতাল এটা অনেক আমরা ফেস করে এসেছি। তো হরতাল, খদ্দর, এগুলো একদম কমন। মায়ানমার, লুঙ্গি, ফুঙ্গি, এই শব্দগুলো, ফুঙ্গি শব্দটা আসলে আমরা ব্যবহার করি না খুব একটা, বাংলা ভাষায় এটার প্রচলন নেই। লুঙ্গি এটা আমরা অনেক ব্যবহার করি, তো সেটা হচ্ছে একটা মানে মায়ানমার থেকে আগত একটা বার্মিজ শব্দ। পাঞ্জাবি, পাঞ্জাবি কি শব্দ রয়েছে? যেমন চাহিদা, শিখ, এইগুলো। চীনা, চীনা কি শব্দ রয়েছে? চা, চিনি। এটা মনে রাখার জন্য এভাবে মনে রাখা যায় যে একদম ওই চীনা সেটার মতোই চা, চিনি, এরকম। তুর্কি, তুর্কি কি রয়েছে? চাকর, চাকু। জাপানি, জাপানি শব্দের মধ্যে একটা জাপানি ভাষা থেকে আগত একটা খুব ইন্টারেস্টিং একটা শব্দ যেটা আমরা অনেক ব্যবহার করি, আমরা সচরাচর এটাতে অনেক ব্যবহারও করি, বাহনটা সারা বাংলাদেশেই, সেটা হলো রিক্সা। আর হারিকেরি, যদিও হারিকেরি শব্দটাকে আমরা দেখি যে আমরা বইয়ের উদাহরণে পাই, কিন্তু এটা আসলে বাংলা ভাষায় এটার কোনো ব্যবহার নেই বললেই চলে। তো এই শব্দগুলো আমরা মোটামুটি একটু লক্ষ্য রাখার চেষ্টা করব। আর শুধু এতটুকুতে আমরা থেমে যাব না। আমি বারবার যেটা বলি যে আমরা যেই বই পড়ি, যার কাছেই বাংলা পড়ি না কেন, একটা বই হাতের কাছে রাখবই রেফারেন্স বই হিসেবে, সেটা হচ্ছে ক্লাস 9-10 বইটা। ওইখানে যতগুলো শব্দ আছে, ওখানে কিন্তু অনেকগুলো শব্দ দেওয়া আছে, আমরা ওগুলো একদম মুখস্থ করে ফেলবো। তো মোটামুটি 90% বলা যায় যে ওখান থেকে যদি শব্দগুলো মুখস্থ থেকে থাকে তাহলে আপনি কোনো প্রশ্নে আটকাবেন না। মানে এটা 100% নিশ্চয়তাটা দেয়া যায় না, শতভাগ নিশ্চয়তা দেয়া যায় না, কিন্তু তারপরেও বলা যায় যে আপনি আটকাবেন না। এটা মোটামুটি অন্তত 90-95% নিশ্চয়তাটা দেয়া যায়। তো সেখান থেকে আমরা শব্দগুলো একদম ঠোঁটস্থ করে ফেলবো, যেই শব্দগুলো রয়েছে যেই ভাষা। এবারে আমরা অনুশীলন করি যে কোনটা কোন ভাষার শব্দ। প্রথমে আসা যাক রসদ। রসদ কোন ভাষার শব্দ? রসদ হচ্ছে ফার্সি একটা শব্দ। তাহলে এটা বোঝার কি কিছু আছে? এটা কি বোঝা সম্ভব? রসদ কোন ভাষার শব্দ আলাদা করে এটা আমাদের মুখস্থ থাকতে হবে, এছাড়া আসলে এটা আলাদা করে বোঝা যাবে না। বাকি কোন ভাষার শব্দ? বাকি হচ্ছে আরবি ভাষার একটা শব্দ। তো এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, মনে রাখা ছাড়া আসলে আর কোনো পথ নেই। এখানে আমরা আসি, এখানে কোনটা হচ্ছে সাধিত শব্দ? এখানে সাধিত শব্দ হচ্ছে পরিশেষ। এবং ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ আমি কিন্তু পড়িয়েছি, একদম প্রথমেই পড়িয়েছিলাম। এখানে আসলে দেখেও বোঝা যায় সেটা হচ্ছে মৌলিক শব্দ। একদম প্রথমে যখন আমরা মৌলিক শব্দ পড়ছিলাম সেখানে কিন্তু আমরা পড়েছি ভাষার মূল উপকরণ কোনটা, শব্দের মূল উপকরণ কোনটা, ধ্বনির মূল উপকরণ কোনটা, এইগুলো নিয়ে আসলে অনেক প্রশ্ন অনেক সময় আসে, অনেক সময় আমরা কনফিউজড হই। কিন্তু এখানে আমি বলবো কি, কনফিউজড হওয়ার আগে আপনি সবার আগে দেখবেন অপশনে কি আছে। এবং আমাদের এই পরীক্ষাগুলোতে যেটা হয় যে মানে অপশনকে বাতিল করেও কিন্তু অনেক উত্তর বের করে ফেলা যায়। যেমন এই টেকনিকটা আমি মনে করি যে টেকনিকটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখেছি কাজ করেছে। যেমন ধরুন অনেক সময় এটা আমি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দেখেছি যে 4টা অপশনের মধ্যে হয়তো বঙ্গবন্ধু আছে, তো এটা স্বভাবতই অনেক সময় থাকে, হয়তো কোনো একটা অ্যাওয়ার্ড বা কোনো কিছু নিয়ে একটা প্রশ্ন এসেছে, তো উত্তরটা বঙ্গবন্ধুই হয়। মানে এটা আসলে বঙ্গবন্ধুকে
অবমাননা করে তো আমরা ওখানে আরেকটা অপশন বা কারো নাম সাধারণত ব্যবহার করা হয় না, বলছি না যেটা সবসময় হবে। এরকম যেমন এখানেও যদি আমি তাকাই ভাষার মূল উপকরণ কি, এখন আমি যদি ভাবি যে না এইটা তো একটা কনফিউজিং প্রশ্ন, ভাষার মূল উপকরণ কি, বাক্যের মূল উপকরণ কি, শব্দের মূল উপকরণ কি, এগুলো নিয়ে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। তো বিসিএস এর ফেসবুক গ্রুপগুলোতে আরও দেখা যায় এগুলো নিয়ে 101টা প্রশ্ন। তো সেখানে আমরা এখানে তো দেখেই বুঝছি সাধিত শব্দ তো হতেই পারে না, ভাষায় সাহিত্য তো নিজেকে তো ভাঙা যায়, যৌগিক শব্দ তো না, এটা কিভাবে হবে, এটা রূঢ়ি শব্দ না, যৌগিক বা রূঢ়ি এগুলোও কোনোভাবেই আসতে পারে না, তাহলে আসতে পারে গিয়ে শুধু মৌলিক শব্দ। তো আমরা কিন্তু এইভাবে অপশনগুলোকে বাদ দিয়েও কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তো এই ছিল আমাদের শব্দ সম্পর্কিত পড়া। তো আমি যদি আবার একটু পুরো ব্যাপারটাকে একটু সাম আপ করি, তাহলে আমি বলবো যে আমাদের শব্দ গঠনমূলক, অর্থমূলক, উৎসমূলক প্রত্যেকটা অংশকে আমরা খুব ভালোভাবে পড়ব, তবে আমরা বিশেষভাবে জোর দিব উৎসমূলকের উপর, এবং সেই উৎসমূলকের মধ্যেও আরও বিশেষভাবে জোর দিব আমরা বিদেশি শব্দের উপর, এবং বিদেশি শব্দগুলো আমরা একদম মুখস্থ করে ফেলব কোনটা কোন ভাষা থেকে আগত হয়েছে। আর এক্ষেত্রে আমি সবার সাথে আরেকটা পরামর্শ একটু শেয়ার করব, সেটা হচ্ছে এই যে শব্দের যেই চ্যাপ্টারটা বিগত বছরে যেই ধরনের প্রশ্নগুলো এসেছে, বা পিএসসির যেই প্রশ্নগুলো মূলত পিএসসির নেয়া, কিংবা অন্যান্য আমাদের যেই সরকারি ব্যাংকের যেই প্রশ্নগুলো এসেছে, সেগুলো আসলে আমরা চেষ্টা করব যে একদম ভালো মতো পড়ে ফেলতে। কারণ বাংলায় কিন্তু আমাদের এই সুবিধাটা আছে যে আমরা যখন বিগত বছরের প্রশ্নগুলো দেখছি, গ্রেড 9-এর যে পরীক্ষাগুলা, ইংরেজি আর ম্যাথ এটা কিন্তু দেখা যায় বেশ ভালো রকম ডিফারেন্স থাকে ডিফিকাল্টি লেভেলে, কিন্তু বাংলার হিসাবটা কিন্তু আসলে আলাদা। বাংলার ডিফিকাল্টি লেভেলটা হয়তো দেখা যাচ্ছে একটা গ্রেড 11-এ যেমন প্রশ্ন এসেছে, হয়তো গ্রেড 9-এও একই ধরনের প্রশ্নই এসেছে। তো এইটাতে আমরা একটু ভালো মতো আলোকপাত করব, এবং পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো আমরা অবশ্যই পড়ে নিব। আমরা যেই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি সেই জায়গায় এর আগে ওই পোস্টের জন্য বা অন্যান্য পোস্টের জন্য বাংলায় যেই ধরনের প্রশ্নগুলো এসেছিল, তাহলে আশা করি অন্তত শব্দ থেকে যেই একটা প্রশ্ন আসবে বা দুইটা প্রশ্ন আসবে, আমরা সেটা খুব সুন্দরভাবে একদম আত্মবিশ্বাসের সাথে উত্তর করে আসতে পারবো। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।